তার মানে কি মুক্তিযুদ্ধের সন্তান নাতিপুতিরা কেউ মেধাবী নেই, যত রাজাকারের বাচ্চারা নাতিপুতি হলো মেধাবী, তাই না? দেখুন, আসলে প্রথমে যখন এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে আসলে আমরা যখন আন্দোলনটা শুরু করি, শুরুর দিকে কিন্তু আসলে আমরা এই কোটা প্রথার যে বৈষম্য, সেই বৈষম্য নিরসনের লক্ষ্যেই কিন্তু আমাদের মূল আন্দোলনটি ছিল। তো এই আন্দোলনটি করার এক পর্যায়ে সরকার কিন্তু আসলে কোনোভাবেই আমাদের এই যৌক্তিক দাবিটিকে কর্ণপাত করেনি, ভ্রুক্ষেপ করেনি, বরং সময় যত গড়িয়েছে, আন্দোলন যত দিন দিন বড় হয়েছে, সরকার আমাদেরকে এক প্রকার তাদের প্রতিপক্ষ ভাবা শুরু করেছে। এই যে শিক্ষার্থী ভার্সেস সরকার, এই বিষয়টি যখন আসলো তখন কিন্তু একটি সাংঘর্ষিক পরিস্থিতি তৈরি হলো এবং এটির এক পর্যায়ে যখন আমরা ছাত্র সমাবেশ থেকে শুরু করে তারপরে যখন বাংলা ব্লকের শাটডাউন কর্মসূচিগুলো আসলো, তখন এক প্রকার অন্যরকম পরিস্থিতি বিরাজ করলো। তখন আমরা বিভিন্ন জায়গায় যখন মূলত সেন্ট্রাল লাইব্রেরি থেকে মিছিল নিয়ে যখন আমরা শাহবাগের দিকে অগ্রসর হতাম, তখন কিন্তু পুলিশ আমাদেরকে ব্যারিকেড দিয়ে আটকে রাখার চেষ্টা করতো। তো এমন 11 জুলাইতে যে ঘটনাটি ঘটেছে, যে পুলিশ আমাদেরকে অনেক বড় একটি ব্যারিকেড তৈরি করেছে যেন কোনোভাবে আমরা সেই ব্যারিকেডটি ভাঙতে না পারি। তো তখন অনেকক্ষণ ধস্তাধস্তির একটা পর্যায়ে কিন্তু সেই ব্যারিকেডটি ভাঙতে সক্ষম এবং ব্যারিকেডটি ভেঙে সবার প্রথমে দেখা গেছে যে আমি বের হতে পেরেছিলাম। তো সেই স্মৃতিটি আমার কাছে একটি অন্যরকম স্মৃতি মনে হয়েছে এবং আমার মনে হয়েছে যে একটি পরাধীনতার শৃঙ্খল থেকে আমরা মুক্তি পেয়েছি, কিংবা এই যে দীর্ঘদিনের যে দীর্ঘশ্বাস, সেই দীর্ঘশ্বাস কিছুটা হলেও কমেছে বলে সেই ব্যারিকেডটি ভাঙার মাধ্যমে এমন একটি অনুভূতি আমাদের প্রকাশ হয়েছিল তখন। এবং এই যে ব্যারিকেড ভাঙার মাধ্যমে যে আত্মবিশ্বাসটি আমরা পেয়েছিলাম, সেই আত্মবিশ্বাসকে কাজে লাগিয়েই কিন্তু পরবর্তীতে আমরা আসলে এক দফার দিকে অগ্রসর হই। এবং সেই ব্যারিকেড ভাঙার পর আমরা যেটি দেখলাম যে সেদিন আইনশৃঙ্খলা বাহিনী আমাদের উপরে চড়াও হওয়ার জন্য তারা কিন্তু পুরোপুরি প্রস্তুতি নিয়েছিল। সাজোয়া যান থেকে শুরু করে সকল প্রকার সরঞ্জাম নিয়ে তারা কিন্তু আমাদের উপরে হামলা করার প্রস্তুতি নিয়ে, তখন সেই সাজোয়া যানের উপরে দাঁড়িয়েও কিন্তু আমি স্লোগান দিচ্ছিলাম যে গো ব্যাক গো ব্যাক। এ ধরনের স্লোগানের মাধ্যমে সাজোয়া যানটিকে আমরা একটা পর্যায়ে সরিয়ে দিতে সক্ষম হই। এরপর আপনার আরও বেশ কয়েকটি স্মৃতি রয়েছে, যেমন 15ই জুলাই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপরে যেই নির্মম ভাবে যেই লাঠিপেটা করেছিল, কিংবা ছাত্রলীগ যেভাবে হাতুড়ি পেটা করেছিল, হামলা করেছিল, তো তখন অনেক আহত হয়েছিল। আমরা ঢাকা মেডিকেলে অনেক শিক্ষার্থীকে নিয়ে গিয়েছিলাম। নিয়ে গিয়ে সেখানে আমরা দেখতে পেলাম যে চিকিৎসকরা আমাদেরকে কোনো ধরনের চিকিৎসা দেওয়ার পরিবর্তে তারা আসলে হসপিটাল থেকে অনেকে বের হয়ে গিয়েছেন। এই ঢাকা মেডিকেলে গিয়ে শুধুমাত্র একজন চিকিৎসক আমরা পেয়েছিলাম, তাকে আমরা বলেছি যে নিচে আমাদের যে গুরুতর ভাই বোনেরা আহত রয়েছেন তাদের সুচিকিৎসা নিশ্চিত করার জন্য। তিনি আসবেন বলে নিচে আসতে তিনি প্রায় 1 ঘন্টা সময় লাগিয়েছেন। এইভাবে আসলে নানান স্মৃতি আমাদের রয়েছে। 4 আগস্টে একটি ঘটনা আমার চোখে পড়ে যে আমরা যখন বাংলা মোটরের ওই দিক থেকে যখন ছাত্রলীগ যুবলীগ ছাদের উপর থেকে গুলি করছিল, তখন আমার এক ভাই আমার পাশে, আমরা তখন ইট পাটকেল দিয়ে প্রতিরোধ করার চেষ্টা করছিলাম, তখন আমার এক ভাইয়ের মাথার এক পাশ দিয়ে গুলি লেগে আরেক পাশ দিয়ে বেরিয়ে সে স্পট ডেড জায়গার উপরে সে লুটিয়ে পড়ে। সুতরাং এই যে এই মর্মান্তিক স্মৃতিগুলো, এগুলো আমাদেরকে কাঁদায়। এবং একই সাথে 5 আগস্টে যখন আমরা আসলে আমার একটি স্মৃতি মনে আছে যে পলাশীর মোড় থেকে আমরা মিছিল নিয়ে যখন আমরা টিএসসিতে আসি, আমরা দেখি যে শিক্ষকদের একটি মিছিল, তখন এই তাদেরকে সাথে নিয়ে প্রায় 1000 খানিক ছাত্র জনতা মিলে আমরা শাহবাগের দিকে অগ্রসর হই। শাহবাগে অগ্রসর হওয়ার আগেই পুলিশ আমাদেরকে দেখে হাঁটু গেড়ে কিন্তু তারা সারেন্ডার করেন এবং আর্মি আমাদের যে আগ্রাসী স্লোগান, এই স্লোগানগুলো দেখে তারা কিন্তু পাশে চলে যান এবং আমরা সেই মিছিলটি নিয়ে শাহবাগে অবস্থান নেই। এবং তারপরে আমরা তার 1-1.5 ঘন্টা পরে কিংবা 2 ঘন্টা পরে আমরা শুনতে পাই যে স্বৈরাচার সরকার শেখ হাসিনা এই দেশ থেকে পালিয়েছেন। তখন আমরা আমাদের তৃপ্তির ঢেকুর ফেলি এবং আমাদের আন্দোলনের যে চূড়ান্ত বিজয় সেটি অর্জিত হয়। যখন আমরা লড়াই সংগ্রামে নামি, তখন কিন্তু আমরা এ দেশের স্বার্থে এবং এই দেশকে একটি বৈষম্যমুক্ত রাষ্ট্র হিসেবে গড়ে তোলার লক্ষ্যেই মূলত আমাদের এই আন্দোলনটা ছিল। তো স্বাভাবিকভাবেই 5 আগস্টের পরে এখন যে নতুন বাংলাদেশে আমাদের যে প্রত্যাশা ছিল, আমাদের যে কাঙ্ক্ষিত বাংলাদেশের লক্ষ্যে আমরা মূলত আন্দোলন করেছি, লড়াই সংগ্রাম করেছি, সেটি আসলে সত্যিকার অর্থে অর্জিত হয়নি। আমাদের যে ভাইয়েরা আত্মত্যাগ করেছেন, যারা শহীদ হয়েছেন, তাদের রক্তের বিনিময়ে যে বাংলাদেশটা আমরা চেয়েছিলাম, এই যে সেই বাংলাদেশটি আমরা আসলে এখন পর্যন্ত পাইনি, কিংবা সেই বিনির্মাণের লক্ষ্যে যে বাংলাদেশ এগোচ্ছে না, এটি আমাদেরকে আসলে ট্রমা দেয়, এটি আমাদেরকে যন্ত্রণা দেয় এবং এটি আমাদেরকে ব্যথিত করে। এবং যে এই শহীদ ভাইয়েরা যারা আত্মত্যাগ করলেন, আমার মনে হয় যে এই যে প্রায় 2000-এর কাছাকাছি যে শহীদ হলেন এবং যারা এখনো আহত হয়ে কাতরাচ্ছেন, এই যে তাদের সুচিকিৎসাটুকু এই রাষ্ট্র নিশ্চিত করতে পারছেন না, এটি আমার কাছে মনে হয় যে সবচেয়ে বড় ব্যর্থতা এই রাষ্ট্রের। তারপরেও আমরা আশাবাদী যে বাংলাদেশে এমন একটি আন্দোলনের পরে যেন ভবিষ্যতে আর কাউকে রক্ত দিতে না হয়। এদেশের যে কোনো কিছু অর্জন করার জন্য কিংবা এদেশকে আসলে একটি সুখী সুন্দর সমৃদ্ধশালী বাংলাদেশ হিসেবে বিনির্মাণ করার জন্য যেন আর কাউকে আসলে রক্ত দিতে না হয়। রক্ত দেওয়ার দিন শেষ, আগামী দিনে মেধার বিকাশের একটি বাংলাদেশ নিশ্চিত হোক, তেমনটাই আসলে আমরা প্রত্যাশা করি। না, স্বাভাবিক। দেখুন, এই যে 4 আগস্টে আমার ঠিক পাশের যে ভাইটি, যার মাথার এক পাশ দিয়ে গুলি ঢুকে আরেক পাশ দিয়ে বের হয়ে গেল এবং তিনি
আমার সামনেই লুটিয়ে পড়লেন এবং তাকে হাসপাতালে নিতে নিতে হয়তো তিনি মরেও গেছেন, সেটি আমি এখনো নিশ্চিত নই। কিন্তু এই যে এই বিষয়গুলো, এরপরে এই যে আইন শৃঙ্খলা বাহিনী এমন হয়েছে, যখন আমরা আসলে শাহবাগে মিছিল নিয়ে আসতাম, আমরা রাজনৈতিক ব্যানারে হওয়ার কারণে গোয়েন্দা নজরদারি ছিল আমাদের উপরে অতিরিক্ত। তখন হাসনাত সাজিদ এরা এসে আমাদেরকে হাত জোর করে বলতো যে ভাই আপনাদের উপরে অনেক নজরদারি আছে, আপনারা পলিটিক্যাল ব্যানারে, আপনারা প্রথম সারিতে না দাঁড়িয়ে পিছনে দাঁড়ান। তখন আমাদেরকে দেখা গেছে তৃতীয় সারিতে নিয়ে যেতে। আমরা সাহস নিয়ে কিন্তু সামনে থাকার যে সাহস, সেটি কিন্তু আমরা প্রথম থেকেই দেখে আসলাম। কিন্তু আমরা রাজনৈতিক ব্যানারের হওয়ার কারণে আমরা এই যে নিজেদের, তখন আমরা প্রেক্ষাপট বিবেচনায় সেটি আমরা মেনেও নিয়েছি। কিন্তু এই যে আমাদের যেই চেষ্টাটা ছিল যে একটি লক্ষ্য অর্জন করা এবং এই লক্ষ্য অর্জন করে এই দেশকে বৈষম্য মুক্ত করা, সেই জায়গা থেকে আমার মনে হয় যে এই বিষয়গুলো আমাদেরকে আসলে টনক নড়ায় যে আমরাও তো চাইলে অনেক কিছু হইতে পারতাম, রাজনৈতিক ব্যানারের কারণে হয়তো আমরা বঞ্চিত হয়েছি, সেটি আমার অসুবিধা নেই। কিন্তু এই রাষ্ট্র যদি এগিয়ে যেত, এই রাষ্ট্রের যে কাঙ্ক্ষিত লক্ষ্যে আমরা মূলত সংগ্রামটা করেছি, সেটি যদি আমাদের সেই প্রাপ্তিটুকু যদি আমরা পেতাম, তাহলে হয়তো আমরা আসলে নিজেদেরকে সার্থক মনে করতাম। সেই জায়গায় আমরা মনে করছি যে আসলে হয়তো স্বৈরাচার থেকে আমরা মুক্তি পেয়েছি, কিন্তু কাঙ্ক্ষিত বাংলাদেশটি আসলে আমরা এখনো পাইনি। এবং একই সাথে আমি আরেকটি ঘটনা বলি, যেটি অত্যন্ত দুঃখজনক বলে আমার মনে হয়েছে। আমাদের আরেক রাজনৈতিক সহযোদ্ধা, তাকে যেভাবে আসলে এই যে হাইকোর্টে যেদিন যে ঘটনাগুলো, তার মুখ চেপে ধরলো আইন শৃঙ্খলা বাহিনী, এইভাবে যে রাষ্ট্রের জনগণের যে কণ্ঠরোধ করার বিষয়টি, এগুলো আমাদেরকে আসলে পীড়া দেয়। সুতরাং এই জায়গাগুলো থেকে আসলে আমরা মুক্তি চাই, একটি সুখী সুন্দর সমৃদ্ধশালী বাংলাদেশের প্রত্যাশায় আমরা আগামী দিনে এগিয়ে যেতে চাই। আমরা রাজনৈতিক ব্যানারের হওয়ার কারণে প্রথম দিকে আমরা চাইলেও পলিসি মেকিংয়ে থাকতে পারতাম, কিন্তু সেখানে আমাদেরকে রাখা হয়নি। কারণ যারাই পলিসি মেকিংগুলোর সাথে জড়িত ছিল, তাদেরকে কিন্তু গোয়েন্দা নজরদারিতে অনেক বেশি পড়তে হয়েছিল। তো শেষের দিকে এসে যখন এক দফা ঘোষণা হলো কিংবা এক দফার আগেই, তখন কিন্তু রাজনৈতিক ছাত্র সংগঠনগুলো কিন্তু অ্যাকোমোডেট করা হলো। তো তখন দেখা গেছে স্বাভাবিকভাবে ছাত্রদের একটি বড় সংগঠন শিবির একটি বড় স্টেক হোল্ডার এই আন্দোলনে, ছাত্রদল শিবির সহ যে তখন গণতান্ত্রিক ছাত্র সংসদের যারা গণতান্ত্রিক ছাত্র শক্তির যারা ছিল, ওই যেই ব্যানারে আক্তার, নাহিদ ভাই সহ, যে আবু বকর মজুমদার থেকে শুরু করে যারা ছিলেন, তাদের সকলকে নিয়ে একটা সিদ্ধান্ত গৃহীত হতো। আসলে এখানে কোনো একক ব্যক্তির কোনো সিদ্ধান্তকে একেবারে আন্দোলনের শুরু থেকে শেষ পর্যন্ত কখনোই প্রাধান্য দেওয়া হয়নি। অনেকগুলো আলাপ আলোচনা একসাথে হতো, তারপরে যেটি যৌক্তিক মনে হতো, সকলের কাছে গ্রহণযোগ্য মনে হতো, সেটিকে বেছে নিয়ে হতো আন্দোলন ডিক্লেয়ার করা হতো। তো এখানে আমি কোনো স্পেসিফিক কোনো নামের ক্ষেত্রে, যেমন আপনি দেখবেন নামের যে ভিন্নতা, বাংলা ব্লকের অবরোধের পরিবর্তে বাংলা ব্লকের, কমপ্লিট শাটডাউন, তারপর হচ্ছে এই যে রেজিস্ট্যান্স, এই যে টার্মগুলো, এগুলো কিন্তু একেবারে নতুনত্ব নিয়ে এসেছিল এবং এগুলো কিন্তু আমরা সবাই মিলে সকলের সাথে আলাপ করেই কিন্তু এই সিদ্ধান্তগুলো নেওয়া হতো। সুতরাং এটি কোনো একক ব্যক্তির সিদ্ধান্ত নয় বলে আমি মনে করছি। তারপরে এক এক সময় এক একজন এক একটা থিওরি শেয়ার করতো কিংবা তাদের অপিনিয়ন দিত, তারপরে সবাই মিলে সিদ্ধান্ত নিত। তাই এটি আসলে এই যে ফেসবুকে লাল প্রোফাইল করা কিংবা এই যে আন্দোলনের নামগুলো, এগুলোকে আসলে একক কোনো ব্যক্তির হাত রয়েছে বলে আমি মনে করছি। এগুলো সকলের সম্মিলিত প্রচেষ্টা এবং প্রয়াসের মাধ্যমেই হয়েছে।